করছি। ঠিক আছে, লাস্ট ক্লাস আমরা আর্থিক বাজার সম্পর্কে পড়ছি। আমার সাউন্ডটা কি যাচ্ছে, ক্লিয়ার আছে এখন? স্যার কম, তার জি অনেক স্যার। কম আসতেছে। আচ্ছা স্যার ঠিক আছে। সাউন্ডটা কম আসতেছে, আচ্ছা কিন্তু আচ্ছা কথাগুলো ক্লিয়ার আসতেছে। আচ্ছা ঠিক আছে। ওই আমরা গত ক্লাসে আর্থিক বাজার সম্পর্কে পড়ছি এবং আর্থিক বাজারে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এই বাজারে বেসিক্যালি আমরা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে ইনস্ট্রুমেন্ট বলি অথবা হাতিয়ার বলি এগুলো ক্রয় বিক্রয় করব, তাকে আমরা আর্থিক বাজার করব। আর্থিক বাজারকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে যে অর্থ বাজার অথবা মুদ্রা বাজার, আর একটা ছিল ক্যাপিটাল বাজার, যেটাকে আমরা মূলধন বাজার অথবা পুঁজি বাজার বলছি। অর্থ বাজার বা মুদ্রা বাজার হচ্ছে সেই বাজার যেখানের মধ্যে স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় বিক্রয় করা হতো, আর পুঁজি বাজার বা মূলধন বাজার বলতে যেখানের মধ্যে দীর্ঘমেয়াদী, দ্যাট মিনস হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল তাদেরকে আমরা পুঁজিবাজার অথবা মূলধন বাজার বলেছি। তাহলে আর্থিক বাজারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এটা নিয়ে আমরা পড়াশোনা করলাম। এবার আমরা একটু চলে আসি যে আমাদের অর্থ বাজারের মধ্যে বলছে অর্থ বা মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্প মেয়াদী অর্থ ও আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হচ্ছে। ওকে, সো এটা তোমরা গতকাল পড়ার কথা ছিল, তোমরা কি পড়ছো? জি স্যার। সবাই জি কি স্যার। বুঝছো? কোনো সমস্যা আছে? স্যার বুঝছি। আর ইউ শিওর? বুঝছি স্যার, আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। কি বুঝিয়ে দিব? মানে ওটা সম্পর্কে আরেকটু বললে ভালো হতো স্যার। কি সম্পর্কে বলো? ইলমা হচ্ছে খুব ব্রিলিয়ান্ট মেয়ে, মানে হচ্ছে স্যার সে অর্থ বাজার সবসময় সেফ থাকার চেষ্টা করে। স্যার বুঝছি, আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, অর্থবাজার বা মুদ্রাবাজার হচ্ছে সেই বাজার যেখানের মধ্যে আমরা স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্টগুলো ক্রয় বিক্রয় করতে পারি। স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আজকে আমরা একটু জানবো। স্বল্পমেয়াদী ইনস্ট্রুমেন্ট বা আমাদের যেই 1 বছরের কম সময়ের জন্য যে ইনস্ট্রুমেন্ট সেটা বলতে আসলে কি বোঝায়, তার আগে আমি একটু কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এখানের মধ্যে অর্থবাজার বা মুদ্রা বাজারের মধ্যে তোমাকে অনেক কিছু বলছে, যেমন হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহের ক্ষেত্রে অর্থবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ বলা হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের সঞ্চয় গ্রহণ ও স্বল্পমেয়াদী ঋণ প্রদানের কথা উল্লেখ করা যেতে পারে। দ্যাট মিনস হচ্ছে ব্যাংকগুলো যখন স্বল্প মেয়াদের জন্য আমানত গ্রহণ করে, আমাদের কাছ থেকে যখন টাকাটা সংগ্রহ করে, সেটাকেও স্বল্প মেয়াদী অর্থসংস্থান বলতে পারি আমরা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা যেটা সেটা আসছে এই জায়গায় দেখো, অর্থবাজারের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কল মানি বাজার, যেটাকে বলা হচ্ছে কল মানি মার্কেট। ইংলিশে বলা হচ্ছে কল মানি মার্কেট। বলা হচ্ছে যেখানে কোনো ব্যাংকের তহবিল ঘাটতি থাকলে স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংক থেকে ধার নিয়ে প্রয়োজন মেটাতে পারে, তাকে কল মানি মার্কেট বলা হয়। তাহলে কল মানি মার্কেট কাকে বলে? কল মানি মার্কেট হচ্ছে যখন একটা ব্যাংকের টাকার অভাব পড়ে। আমরা দেখছিলাম যে আমরা গত অধ্যায়তে আমরা একটা ঘটনা বলছিলাম যেখানের মধ্যে আমরা দেখছি যে লিকুইডিটি বা তারল্যের পরিমাণ যখন কম রাখছে তখন কিন্তু তার হঠাৎ করে যে সারাদিন সে গ্রাহকদেরকে টাকা দেওয়ার পরে দেখা যাচ্ছে বিকালবেলা হঠাৎ করে তার টাকা শেষ। তাহলে সেই ক্ষেত্রে সে কি করছে? সেই ক্ষেত্রে সে কিন্তু অন্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছিল। হ্যাঁ, মানে কয়েক ঘন্টার জন্য অথবা 1 ঘন্টার জন্য সে ঋণ নিচ্ছে। তাহলে এই যে একটা ব্যাংক যখন স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংকের কাছে, দেখো কোনো ব্যাংকের তহবিল ঘাটতি থাকলে স্বল্প সময়ের জন্য অন্য ব্যাংক থেকে যে ধার নেওয়ার প্রয়োজন মেটাতে পারে, ওই বিষয়টাকে বলা হচ্ছে কল মানি মার্কেট অথবা কল মানি বাজার। এই লেনদেনকে আন্তঃব্যাংক লেনদেনও বলা হয়। কেন? কারণ হচ্ছে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের মানে ইন্টারনাল লেনদেনটা করতেছে বিদায় আন্তঃব্যাংক, মানে ব্যাংক তো আর অন্য কারো কাছে যাচ্ছে না, ব্যাংক ব্যাংকের কাছে যাচ্ছে, যার কারণে দুইটা ব্যাংকের মধ্যে এই লেনদেনটা সংঘটিত হচ্ছে। আর ওই কারণে এটাকে আন্তঃব্যাংক লেনদেন বলা হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আসো, যেই সুদের হারে এই অর্থ ধার করা হয় তাকে কল মানি রেট বলা হয়। কল মানি রেটটা কি? কল মানি রেটটা মনে করো এবি ব্যাংক এনসিসি ব্যাংকের কাছে লোন চাইছে যে আমাকে 1 ঘন্টার জন্য
10 লক্ষ টাকা লোন দেন, তাহলে এটা এই যে লোন চাওয়া তাদের মধ্যে ইন্টারনাল এনসিসি ব্যাংক এবি ব্যাংকের কাছে টাকা পাঠাইছে, এই যে বিষয়টা এটাকে বলা হচ্ছে কল মানি বাজার। আর এনসিসি ব্যাংক কি তাহলে মক্ত টাকা দিবে? অবশ্যই না। এনসিসি ব্যাংক বলবে 1 ঘন্টার জন্য 10 লক্ষ টাকার উপর আমাকে 10,000 টাকা আপনাকে সুদ দিতে হবে। তাহলে যেই রেট বা যেই পার্সেন্টেজে এনসিসি ব্যাংক এবি ব্যাংকের কাছে এই লোনটা প্রদান করলো ওটাকে বলা হচ্ছে কল মানি রেট। দ্যাট মিনস কল মানি বাজারের যেই এখানে লেনদেনটা ঘটতেছে সেটা যেই রেটে ঘটে বা যেই সুদের হারে ঘটে থাকে তাকে আমরা কল মানি রেট বলবো। ক্লিয়ার? স্যার এটা একটু আবার স্যার বুঝিয়ে দেন। আমি বললাম যে দুইটা ব্যাংকের মধ্যে সাধারণত এই লেনদেনটা ঘটতেছে, দুইটা ব্যাংকের মধ্যে, একটা ব্যাংকের ঘাটতি আর একটা ব্যাংকের উদ্বৃত্ত। আমার ব্যাংকে হঠাৎ করে ঘাটতি হয়েছে, আমি ইলমাকে বললাম ইলমা তোমার ব্যাংক থেকে আমাকে 10 লক্ষ টাকা ঋণ দাও। ইলমা বলল স্যার আমি 1 ঘন্টার জন্য আপনাকে 10 লক্ষ টাকা ঋণ দিব, তবে আমাকে আপনি একটা অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ সুদ প্রদান করতে হবে। তাহলে দেখো ইলমা যে আমাকে টাকা প্রদান করছে এটা ইলমার ব্যাংকের সাথে আমার ব্যাংকের আন্তঃ ব্যাংকিং একটা লেনদেন সংগঠিত হয়েছে, আর এটাকে বলা হচ্ছে কল মানি বাজার। আর ইলমা আমার কাছে যেই পরিমাণ ইন্টারেস্ট দিচ্ছে বা যেই রেটে ইন্টারেস্টটা নিচ্ছে ওই রেটটাকে বলা হচ্ছে কল মানি রেট। বুঝছো সানিকা? জি স্যার। আচ্ছা, এরপরে তাহলে এবার আমরা এই কোয়েশ্চেনটা তোমাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যদি পড়ে থাকতা তাহলে এই কোয়েশ্চেনটা আমাকে করতাম, কিন্তু কেউ আমাকে করো না। দ্যাট মিন্স তোমাদের পড়াটা কোনটা খুব। স্যার কল মানি রেট? হ্যাঁ, কল মানি রেট। হ্যাঁ এটা তো পড়ছি স্যার, পারি তো, এটা বুঝছি আচ্ছা, আমি। বুঝছো বুঝছো, আচ্ছা। দেখো এরপরে বলা হচ্ছে অর্থবাজার সিকিউরিটিজ বা হাতিয়ার। দ্যাট মিন্স হচ্ছে অর্থবাজার বলতে কোন বাজারকে বোঝাচ্ছে? স্বল্প মেয়াদি। স্বল্প মেয়াদী। অর্থবাজারের ইংরেজি নাম কি? মানি মার্কেট। মানি মার্কেট। তাহলে এই মানি মার্কেট। অর্থবাজার অথবা মানি মার্কেট যেটা আছে সেখানের মধ্যে আমরা কি কি হাতিয়ার বা কি কি সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে থাকি সেটা আমরা দেখব। এখানে আমরা 5টা সিকিউরিটিজ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ট্রেজারি বিল, যেটা সম্পর্কে আমরা অনেক ভালো জানি, কিছুক্ষণ পর আমাকে জানাতে হবে। এরপর হচ্ছে বাণিজ্যিক কাগজ আছে, এরপরে হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র আছে, এরপরে হচ্ছে পুনঃক্রয় চুক্তি আছে, এরপরে হচ্ছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট আছে। ট্রেজারি বিল সম্পর্কে গতকাল পড়ছিলাম। না স্যার। জি স্যার, সকালবেলা পড়ছিলাম। হ্যাঁ, অরিন বলো তো দেখি ট্রেজারি বিল সম্পর্কে কি কি জানো তুমি বলো। ট্রেজারি বিল হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা অঙ্গীকারে সরকার যে বিলটা দিয়ে থাকে তাকে ট্রেজারি বিল বলে। তারপর এটা 3টা মেয়াদে হয়। এটার আহ, মানে হচ্ছে যে যে রেটটা থাকে ওই রেটের চেয়ে কম টাকায় কিনা যায়, আর ওটাকে বলে ফেস ভ্যালু। তারপর এটা স্বল্প মেয়াদি। আরো বলবো স্যার? বলো বলো বলো। জানলে বলবো না কেন বলো। স্যার আর মাথায় আসতেছে না। সঞ্জনা, সঞ্জনা, স্যার সঞ্জনা। হ্যাঁ সঞ্জনা, একটু বলো তো দেখি ট্রেজারি বিল সম্পর্কে। সঞ্জনা, টাইম স্পেন্ড হচ্ছে। শাহনাজ বলো, শাহনাজ, শাহনাজ একটু বলো যে ট্রেজারি বিল সম্পর্কে তুমি কি কি জানো। শাহনাজ, শাহনাজ, নাফস। জি স্যার। হ্যাঁ বলো তো দেখি ট্রেজারি বিল সম্পর্কে কি কি জানো তুমি। স্যার ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে যে স্বল্প মেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে। নাইস। আর এটার নির্ধারিত মূল্যের ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়। এই বিলের কোনো কুপন সুদ থাকে না। রাইট। আর 3 প্রকার সরকারি ট্রেজারি বিল থাকে। তারপর এটাতে তুমি বললে যে সুদ থাকে না, তাহলে এইখানের মধ্যে বিনিয়োগকারীর প্রফিটটা কোথায়?
আমার কোশ্চেনটা শুনছো তুমি? স্যার শুনছি বাট বুঝি উঠি নাই। আমি জিজ্ঞেস করছি যে তুমি বলছো এই বিলে কোন ধরনের সুদ থাকে না, তাহলে এই বিলে বিনিয়োগকারীরা কেন বিনিয়োগ করবে বা তাদের এখানের মধ্যে লাভটা কোথায়? স্যার স্যার বলো। ওই যে 100 টাকা দিয়ে কিনে 95 টাকায় কিনলে যে 5 টাকা বাকি ওইটা 100 টাকাটা কি 95 টাকাটা কি সেটাই তো বুঝলাম না। অরিন, স্যার নির্ধারিত মূল্যের যে বাট্টায় বিক্রয় করা হয় এটাই। নির্ধারিত মূল্যের উপর বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয় এবং যে পরিমাণ বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয় ওই বাট্টাকৃত মূল্যটাই হচ্ছে যে বা বাট্টাকৃত অংশটাই হচ্ছে একজন বিনিয়োগকারীর জন্য প্রফিট। প্রফিট। জি স্যার। ক্লাসের মধ্যে এতবার বলার পরেও কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না এগুলো কেন এরকম অবস্থা। আচ্ছা দেখো, তাহলে আমরা বেসিক্যালি অর্থবাজারের সিকিউরিটিজ বা হাতিয়ার সমূহ এখানের মধ্যে 5টা হাতিয়ার দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ট্রেজারি বিল, দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্যিক কাগজ, তৃতীয়টা হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র, চতুর্থটা হচ্ছে পুনঃক্রয় চুক্তি, পঞ্চমটা হচ্ছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। তাহলে এই 5 ধরনের হাতিয়ার আমরা অর্থবাজার অথবা আমরা মুদ্রা বাজারের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারি এবং এই 5টাকে আমরা অর্থবাজার বা মুদ্রা বাজার বা মানি মার্কেটের হাতিয়ার বা সিকিউরিটিজ বলতে পারবো। দ্যাট মিন্স এটা বোঝা যাচ্ছে যে এই 5টা কাগজ হচ্ছে স্বল্পমেয়াদী বা এদের মাধ্যমে 1 বছরের চেয়ে কম সময়ের জন্য অর্থ সংগ্রহ করা যায়। ট্রেজারি বিল সম্পর্কে আমরা অতীতেও পড়ছি। ট্রেজারি বিল হচ্ছে বেসিক্যালি সরকারের পক্ষে ট্রেজারি ডিপার্টমেন্ট এটা ইস্যু করে থাকে। আমি আবারও বলছি, সরকারের পক্ষে, সরকার ইস্যু করে না, সরকারের পক্ষে ট্রেজারি ডিপার্টমেন্ট কর্তৃক এটা ইস্যুকৃত এবং বাংলাদেশ ব্যাংক এটা সংগ্রহ করে রাখে। বাংলাদেশ ব্যাংক সংগ্রাহক। ওকে, বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে ট্রেজারি বিলের একটা ফেস ভ্যালু থাকে, কিন্তু এটা ফেস ভ্যালুতে বিক্রয় করা হয় না, এটা বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয় এবং বিনিয়োগকারী বাট্টাকৃত যে মূল্যটা সেই মূল্যটা পরিশোধ করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে এই ট্রেজারি বিলটা সংগ্রহ করে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। সেটা 3 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যত মাস, 1 বছরের চেয়েও কম সময়ের জন্য বেসিক্যালি হয়ে থাকে। তো 1 বছরের চেয়েও কম সময়ের জন্য হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে হয় কি যে আমি আজকে ইনভেস্ট করলাম, আমি 3 বছরের একটা ট্রেজারি বিল গ্রহণ করলাম, 3 বছর পরে আজ থেকে 3 মাসের জন্য। তো আজ থেকে 3 মাস পরে যে নির্দিষ্ট ডেট আছে ওই ডেটে গিয়ে আমি বাংলাদেশ ব্যাংকের কাছে যখন ট্রেজারি বিলটা ফেরত দিব তখন আমাকে কিন্তু ফেস ভ্যালুটা প্রদান করা হবে। তাহলে আমি যখন ক্রয় করেছিলাম তখন আমি বাট্টাকৃত মূল্যে ক্রয় করেছিলাম, কিন্তু আমি যখন আবার ব্যাক করতে যাব আমাকে ফেস ভ্যালুতে ব্যাক করা হচ্ছে, যার কারণে এখানে ফেস ভ্যালু এবং বাট্টাকৃত মূল্যের মাঝখানে যে একটা বাট্টার অংশটা আছে ওটাই হচ্ছে একজন বিনিয়োগকারীর জন্য এখানে প্রফিট। এই যে এখানে বলছে দেখো, ট্রেজারি বিল এর নির্ধারিত মূল্য বলতে ফেস ভ্যালু বা লিখিত মূল্য বোঝাচ্ছে। ফেস ভ্যালুর চেয়েও কম মূল্যে, কম মূল্যটা কি, কম মূল্যটা হচ্ছে বাট্টায়। সরি, এখানের মধ্যে যেটা বলছে আবার বলছি, সেটা হচ্ছে ট্রেজারি বিল এর নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়, কারণ এই বিলের উপর কোনো কুপন সুদ নেই। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে স্যার কুপন সুদ মানে কি? কুপন সুদ মানে হচ্ছে যখন ফেস ভ্যালুর উপরে কোনো একটা ইন্টারেস্ট অথবা সুদ প্রদান করা হয় সেটাকে কুপন রেট বলা হয় বা কুপন সুদ বলা হয়। কিন্তু এইখানে তো ফেস ভ্যালুর উপরে সুদটা দেওয়া হয় না, এখানে দেওয়া হয় ফেস ভ্যালু এবং বাট্টাকৃত যে মূল্যটা আছে দুইটার মাঝখানে যে বাট্টাকৃত অংশটা সেটাই হচ্ছে তোমার জন্য প্রফিট বা মুনাফা। এখানে কোনো সুদ নাই, ওই জন্য বলা হচ্ছে এর উপর কোনো ধরনের কুপন সুদ নাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কিরে সবাই কি ঘুমাচ্ছে নাকি? শুনতে পাচ্ছ? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। না স্যার। কি মানে আমার কথা যেতে কি লেট হচ্ছে নাকি? মানে তোমাদের রেসপন্স অনেকক্ষণ পরে পরে। ভিডিওগুলো কতগুলো অফ করে রাখে, ঘুমাচ্ছে নাকি বসে আছে নাকি পড়তেছে নাকি শুনতেছে সেটাই বুঝতে পারতেছি না। ওকে, এক একটার অজুহাতের শেষ নাই, কেউ অসুস্থ, কেউ আজকে আসতে পারবে না, কারো গলা ব্যথা, কারো মাথা ব্যথা। মানে তোমাদেরকে নিয়ে কি করতাম দেখি বলো তো। স্যার কলেজ খুলে দেন,
তাহলে হবে। আচ্ছা কি হইছে ইলমা? ইলমা কি বলছো? স্যার সঞ্জনা বলছে নাকি আপনার কথা শুনতেছে না। কথা শুনতেছে না? আমার কথা না শুনলে কি করতে পারি বলো? আমি তো আপনি কি ওকে কিছু জিজ্ঞেস করছেন অবশ্য? হ্যাঁ। কথা শুনতেছে না, অবাধ্য স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ইনফরমেশন আমি দিই নাই, সেটা কি কেউ বলতে পারবে ট্রেজারি বিল সম্পর্কে? স্যার আমি শুনি নাই কি বলছেন, কারেন্ট চলে গেছিল। বেশি ভালো হয়েছে। আমি ট্রেজারি বিল সম্পর্কে একটা ইনফরমেশন দিই নাই, সেটা হচ্ছে ট্রেজারি বিলের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি গ্রহণ করতে হয় না। দ্যাট মিনস ট্রেজারি বিলে তুমি যে ইনকামটা করবা সেটা ঝুঁকিবিহীন একটা ইনকাম। ওই জন্য ঝুঁকিবিহীন ইনকামের একটা হাতিয়ার হচ্ছে ট্রেজারি বিল। সো এরপরে চলে আসি আমরা, ট্রেজারি বিল গেল, এরপরে চলে আসি আমরা বাণিজ্যিক কাগজ, যেটাকে বলা হচ্ছে কমার্শিয়াল পেপার। একটা কথা মনে রাখবা, ট্রেজারি বিল এবং বাণিজ্যিক পত্রের মধ্যে খুব বেশি কোনো পার্থক্য নাই। একটা মেইন পার্থক্য, একটা মাত্র মেইন পার্থক্য। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ট্রেজারি বিল সাধারণত ইস্যু করে সরকারের পক্ষ থেকে সরকার। ট্রেজারি ডিপার্টমেন্ট। সরকারের পক্ষ থেকে ট্রেজারি ডিপার্টমেন্ট ইস্যু করে থাকে। আর বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার, এই জিনিসটা ইস্যু করে থাকে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানরা। মানে যে সকল প্রতিষ্ঠানরা সাধারণত অনেক বড় কোম্পানি, অনেক সুনামধারী প্রতিষ্ঠান, দ্যাট মিনস যারা ডিবেঞ্চার বিক্রি করার ক্ষেত্রে আমরা যাদেরকে বলছিলাম যে বড় কোম্পানি, সুনামধারী কোম্পানি, আর্থিক সচ্ছলতা ভালো, সবকিছু অনেক ভালো ভালো, ঠিক আছে, তারাই সাধারণত এখানের মধ্যে দেখা যাচ্ছে স্বল্প মেয়াদের জন্য বাণিজ্যিক কাগজ বিক্রি করে থাকে। সো বাণিজ্যিক কাগজও কিন্তু বাট্টাকৃত অংশেই বাট্টাকৃত মূল্যে বিক্রি করা হয়ে থাকে। সো আমরা একটু দেখি বিষয়টা। বাণিজ্যিক কাগজ হলো স্বল্প মেয়াদী জামানতবিহীন। দেখো জামানতবিহীন, যেহেতু তারা বড় কোম্পানি, তাদেরকে কোনো ধরনের জামানত দিতে হয় না। জামানতবিহীন অঙ্গীকার পত্র বা প্রমিসরি নোট, যা মুদ্রা বাজারে বিক্রয় করে বৃহৎ নামকরা প্রতিষ্ঠান বা কোম্পানি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রয়োজন মিটিয়ে থাকে। বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে। 3 মাস মানে 180 দিন, আর 270 মানে হচ্ছে যে 9 মাস। সো পরীক্ষার হলে 9 মাসও আসতে পারে, 270ও আসতে পারে, 180 দিনও আসতে পারে, 6 মাসও আসতে পারে, মাথায় রাখবা। বাণিজ্যিক কাগজ এর নির্ধারিত 270 দিন, 6 না 9? 270 কত, 6 না 9 তুমি বলো? মানে 6 মাস 9 নাকি 9? 9 9 মাস। 9 মাস, ঠিক আছে। আর 3 মাস মানে হচ্ছে 3 মাস মানে হচ্ছে 90 দিন, 6 মাস মানে হচ্ছে 180 দিন। অপশনের মধ্যে 180 না, মনে করো সবগুলোতে আমি বললাম যে কত দিনের হয়ে থাকে বা কত মেয়াদ কত হয়ে থাকে, আমি দিন বললাম না, মাসও বললাম না, কত মেয়াদ হয়ে থাকে। তখন ওখানের মধ্যে 180 দিনও হইতে পারে, 6 মাসও থাকতে পারে। তুমি জানতে হবে 6 মাস আর 180 দিন একই জিনিস, এটা জানতে হবে। বাণিজ্যিক কাগজ এর নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়। কথাটা সত্যি নাকি? ট্রেজারি বিলের মতো নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়। দেখো এই নির্ধারিত মূল্য মানে ফেস ভ্যালু, এবং বিক্রয় মূল্য মানে বাট্টাকৃত যে মূল্যটা। বিক্রয় মূল্যের পার্থক্য হলো বাণিজ্যিক কাগজ ক্রয়কারী কারা? বিনিয়োগকারীরা হচ্ছে ক্রয়কারী, যারা ক্রয় করবে তারাই বিনিয়োগ করবে। ক্রয়কারীর জন্য সুদ মানে এখানে মুনাফা। সুদ বলতে বেসিক্যালি লিখিত মূল্যের উপর যদি দেয় সেটাকে আমরা সুদ বলি, কিন্তু এখানে তো লিখিত মূল্যের উপর দিচ্ছে না, এখানে হচ্ছে লিখিত মূল্য এবং বাট্টাকৃত মূল্যের মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে একজন বিনিয়োগকারীর জন্য প্রফিট বা মুনাফা। বাণিজ্যিক কাগজ সরাসরি অথবা ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়। ডিলার মানে হচ্ছে দালাল। দ্যাট মিনস হচ্ছে যে কিছু কিছু টিম থাকে, কমিটি থাকে, কিছু কিছু সংগঠন থাকে, কিছু কিছু গ্রুপ থাকে যারা এই কাগজগুলো বিক্রি করতে সাহায্য সহযোগিতা করে থাকে, তাদেরকে ডিলার বলা হচ্ছে। বাণিজ্যিক কাগজের ক্রেতা হলো বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। দ্যাট মিনস বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বাণিজ্যিক কাগজটা বিক্রি করে। আবার ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান ওই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানে ইনভেস্টও করতে পারে, কোনো সমস্যা নেই। সো ছোট ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান ওই বাণিজ্যিক কাগজগুলো ক্রয় করতে পারে, ব্যাংক ক্রয় করতে পারে, আর্থিক প্রতিষ্ঠান সমূহ ক্রয় করতে পারে। বাণিজ্যিক কাগজ ট্রেজারি বিলের মতো মুদ্রা বাজারের একটি অন্যতম হাতিয়ার। মুদ্রা বাজার মানে হচ্ছে স্বল্প মেয়াদী বাজার। সো আমরা ট্রেজারি বিল করলাম, বাণিজ্যিক কাগজ করলাম, দুইটাই হচ্ছে মুদ্রা বাজার অথবা মূলধন বাজারের হাতিয়ার, তাই না? Yes, sir. মাইক দিব ধরে, মুদ্রা বাজার আর মূলধন বাজার একই হইলো?
না নো স্যার। না মনোযোগ স্যার। মনোযোগ না থাকলে যা হয় আর কি, ঠিক আছে? মনোযোগ না থাকলে যা হয়, আমি তো বলছি আমি ক্লাসের মধ্যে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলবো, তোমার মনোযোগ আছে কিনা দেখবো। ওকে, মনোযোগ না থাকলে পিটাবো ধরে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই দুইটা কাগজ, যে দুইটা কাগজ আমরা দেখলাম, এই দুইটা কাগজ হচ্ছে যে আমাদের যে মুদ্রা বাজার, ওই মুদ্রা বাজারের বা পুঁজিবাজার, যে পুঁজিবাজার আছে ওই পুঁজিবাজারের কি, পুঁজিবাজার না অর্থবাজার? অর্থবাজার। 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 অর্থবাজার, মুদ্রা অর্থবাজার। বাজার অথবা অর্থবাজারের হাতিয়ার, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে নেক্সটে যাচ্ছি। তাহলে বাণিজ্যিক কাগজ গেল, বাণিজ্যিক কাগজের পর আমরা চলে আসি হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, যেটাকে স্যার বলা হচ্ছে। বাণিজ্যিক কাগজে কি কোনো ঝুঁকি আছে? বাণিজ্যিক কাগজে অবশ্যই কিছুটা ঝুঁকি আছে, কারণ এটা তো সরকার না, যেহেতু দেউলিয়া হইতে পারবে না। তবে বড় কোম্পানি হওয়ার কারণে ঝুঁকিটা কিছুটা কম, মানে বড় কোম্পানি তো মানে হর হামেশা হয়তো বা দেউলিয়া হবে না, তবে ঝুঁকি অবশ্যই আছে পৃথিবীতে। মানে হচ্ছে যে এরা দেউলিয়া তো হইতেই পারে, বড় বড় কোম্পানি আমরা দেখছি রাতারাতিও দেউলিয়া হয়ে যায়, এরকম অনেক ঘটনা আছে। সো অবশ্যই ঝুঁকি আছে, কিন্তু অপেক্ষাকৃত কম ঝুঁকি, যেহেতু বড় কোম্পানি। এখন মনে করো প্রাণ আরএফএল কোম্পানিতে তুমি ইনভেস্ট করলা বা স্কয়ার কোম্পানিতে তুমি ইনভেস্ট করলা, তারা তো আর রাতারাতি দেউলিয়া হবে না। সো ওদের ক্ষেত্রে একটু ঝুঁকি কম ছোট কোম্পানির চেয়ে। বুঝতে পারছো সানিকা? জি স্যার। আচ্ছা, এরপর চলে আসো হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, অথবা ইংলিশে যেটাকে বলা হচ্ছে নেগোশিয়েবল সার্টিফিকেট অফ ডিপোজিট। দেখো, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বলতে তাহলে কি বোঝায়? বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো, ভালো করে খেয়াল করবা, বাণিজ্যিক ব্যাংক কোনগুলো? বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যেই সব ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক ছাড়া বলছি আমি, বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, এবং এই বাংলাদেশ ব্যাংক ব্যতীত যত ব্যাংক আছে সবগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এবং তাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। বাংলাদেশ ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, আর বাকি সকল ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, যেমন সোনালী, রূপালী, অগ্রণী, এরা হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। এরপর আমি যদি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কথা বলতে যাই, এবি ব্যাংক আছে, এনসিসি ব্যাংক আছে, সাউথ ইস্ট ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, এইচএসবিসি ব্যাংক, মানে অনেক টাইপের ব্যাংক আছে যাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তাহলে ওই ব্যাংকগুলো যাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, তাদের কথা বলা হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেওয়ার বিপরীতে যে স্বল্প মেয়াদী সার্টিফিকেট বাজারে ছাড়ে, তা হলো হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট। আমি আবারও বলছি, একটু ভালো করে খেয়াল করো, বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দিষ্ট সুদের হারে আমানত বা টাকা জমা দেওয়ার বিপরীতে। দ্যাট মিনস হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, বাণিজ্যিক ব্যাংকগুলো এতক্ষণ আমরা তোমার যখন আমরা বাণিজ্যিক কাগজ পড়ছিলাম, তখন আমরা দেখছি বড় বড় কোম্পানিগুলো এই ধরনের কাগজ বিক্রি করতেছে, তার বিনিময়ে টাকা নিচ্ছে বিনিয়োগকারীদের কাছ থেকে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট গুলো কারা বিক্রি করতেছে? বড় বড় যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, তারা কিছু কাগজ বিক্রি করে, তার বিনিময়ে বিনিয়োগকারী বা আমানতকারী যারা আছে তাদের কাছ থেকে তারা টাকা সংগ্রহ করে স্বল্প মেয়াদের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য তারা টাকা সংগ্রহ করে, এবং তার বিপরীতে তারা একটা সুদ প্রদান করার অঙ্গীকার প্রদান করে। ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বাণিজ্যিক কাগজে যেটা পড়ছিলাম, যেটা হচ্ছে বড় বড় কোম্পানি করছে, এইখানে সেটা বড় বড় ব্যাংক কোম্পানিগুলো করছে। এখানে শুধু ব্যাংক যুক্ত হলো, মানে এই হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট ব্যাংকিং যে প্রতিষ্ঠানগুলো আছে, ওই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই ধরনের কাগজগুলো বিক্রি করে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে বলা হচ্ছে পূর্ণতা প্রাপ্তির পূর্বে। পূর্ণতা প্রাপ্তি মানে হচ্ছে ম্যাচিউরড যে টাইম, মানে হচ্ছে তুমি 6 মাসের জন্য কাগজটা ক্রয় করলা, তাহলে 6 মাসটা মেয়াদ হচ্ছে শেষ। পূর্ণতা, রাইট? হ্যাঁ, মেয়াদ শেষ। পূর্ণতা প্রাপ্তির পূর্বেই নগদ অর্থের প্রয়োজন হলে, এখন 6 মাসের জন্য তুমি ইনভেস্ট করছো, 6 মাসের আগে যদি তোমার এই টাকাটা দরকার হয়, এই সার্টিফিকেট মুদ্রা বাজারে বিক্রয় করা যায়। দ্যাট মিনস হচ্ছে যে তুমি ইচ্ছে করলে অন্য কোনো বিনিয়োগকারীর কাছে এটা হস্তান্তর করতে পারবে। ঠিক আছে? আমরা এর আগে পড়ছি এই ধরনের, যে আমরা শেয়ার হস্তান্তর করতে পারি মাধ্যমিক বাজারে। তাহলে এই কাগজটাও আমরা হস্তান্তর করতে পারবো, ব্যাংকের কাছে না। ব্যাংক কিনবে না এটা, পূর্ণতা প্রাপ্তির পূর্বে ব্যাংক কখনো ক্রয় করবে না। তুমি হয়তোবা সকিনা জরিনার কাছে বিক্রি করতে পারবে, জরিনা আবার খালেদার কাছে বিক্রি করতে পারবে। বিষয়টা হচ্ছে এইরকম, হ্যাঁ। তবে কোন মার্কেটে বিক্রি করবে? তারা অর্থবাজার নামে যে বাজারটা থাকবে, সেই বাজারের মধ্যে তারা ক্রয় বিক্রয়, এই যে অর্থবাজার বা মুদ্রা বাজার যেটা থাকবে, সেখানের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবে।
এবার বলা হচ্ছে অন্যভাবে বলা যায় যে আমানত সনদ হচ্ছে, আমানত সনদ বলতে হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট বোঝাচ্ছে। আমানত সনদ হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা দেওয়ার বিপরীতে বিশেষ ফর্মে পাওয়া এক ধরনের বিল রসিদ, যা আর্থিক কাগজ হিসেবে হস্তান্তরযোগ্য দলিলের মতো কাজ করে। যেমন হচ্ছে যে আমরা যদি ব্যাংকে কোনো ফিক্সড অ্যামাউন্ট রাখতে যাই, মনে করো 6 মাস বা 9 মাসের জন্য আমরা একটা বড় অ্যামাউন্ট, আমরা 5 লক্ষ টাকা ব্যাংকে রাখলাম, তার বিনিময়ে আমরা জানি ব্যাংক আমাদেরকে, এটাকে বলা হয় স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট বলে এটা। তো তার বিনিময়ে আমাদেরকে একটা এফডিআর রসিদ প্রদান করে। এফডিআর তোমরা হয়তো শুনে থাকবা। এফডিআর মানে হচ্ছে ফিক্সড, এফ এ হচ্ছে ফিক্সড, ডি তে হচ্ছে ডিপোজিট, আর আর এ হচ্ছে রিসিপ্ট। দ্যাট মিনস ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এফডিআর। তাহলে তোমাকে যে কাগজটা প্রদান করলো, এই কাগজটা বিনিময়ে তুমি 6 মাস পরে তোমার টাকা প্লাস প্রফিটটা পাবা, মুনাফা সুদটা পাবা। কিন্তু 6 মাস তো এখনো শেষ হলো না, 4 মাস পরেই তোমার টাকাটা দরকার হলো। তাহলে তুমি কি করতে পারবা? তুমি জরিনার কাছে এটা বিক্রি করতে পারবা, ঠিক আছে? হয়তোবা পুরো লাভটা পাবে না, কিন্তু কিছুটা লাভের তুমি সেটা বিক্রি করতে পারবা। সো ওই জন্য বলছে এটাই হস্তান্তর করা যাবে। আমানত গ্রহীতা, আমানত গ্রহীতা মানে তুমি, যিনি বিনিয়োগ করছে। আমানত গ্রহীতা এই রসিদের মাধ্যমে তার বাহককে আমানতকৃত অর্থ মেয়াদান্তে সুদ পরিশোধে, সরি, আমানত গ্রহীতা এই রসিদের মাধ্যমে তার বাহককে আমানতকৃত অর্থ মেয়াদান্তে সুদ পরিশোধের নিশ্চয়তা দেয়। দ্যাট মিনস হচ্ছে তোমার কাছে যেই কাগজটা থাকবে, এই কাগজের বিপরীতে ব্যাংক তোমাকে এটা নিশ্চয়তা প্রদান করছে যে এই কাগজটা যার কাছেই থাকবে, ব্যাংক মেয়াদান্তে তাকেই টাকাটা পরিশোধ করবে। দ্যাট মিনস হচ্ছে এটা সকিনার কাছে থাকুক আর জরিনার কাছে থাকুক, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে কার কাছে থাকবে, কে প্রেজেন্ট করতে পারছে, তাকেই ব্যাংক টাকাটা প্রদান করবে। সো এটা হস্তান্তর করা যাবে। আমানত সনদে এর পরিশোধের তারিখ ও পদ্ধতি সম্পর্কে উল্লেখ থাকে। দ্যাট মিনস কত তারিখে এটা পরিশোধ করা হবে এবং কিভাবে পরিশোধ করা হবে। দ্যাট মিনস একসাথে পুরো টাকাটা দিবে না কিস্তি আকারে দিবে, এই বিষয়টা ওখানে উল্লেখ থাকবে। আমানত সনদ সর্বোচ্চ 5 বছর মেয়াদের দেয়া হয়, তবে ন্যূনতম 1 বছর অতিক্রান্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সুদ পরিশোধের বিধান থাকে। বলা হচ্ছে এটা 5 বছরের জন্য হতে পারে। তাহলে তুমি আমাকে বলতে পারো যে স্যার 5 বছরের জন্য হলে এটা স্বল্প মেয়াদী কেমন হইলো? বলা হচ্ছে সর্বোচ্চ 5 বছরের জন্য হইতে পারে। যদি 1 বছরের উপরে যায় সেটাকে তো আমরা স্বল্প মেয়াদী বলবো না তখন। দ্যাট মিনস হচ্ছে 1 বছরের নিচে যেগুলো, সেগুলোকে আমরা স্বল্প মেয়াদী হিসেবে ব্যবহার করতে পারবো। এবং বলা হচ্ছে যদি তুমি 5 বছর, 3 বছর, 2 বছরের জন্য করে থাকো, সেই ক্ষেত্রে 1 বছরের উপরে যখন যাবে, মানে প্রতি বছরে বছরে আমরা জানি আমাদের মার্কেটে যে রেটটা সেটা চেঞ্জ হয়। তোমরা যদি আজ থেকে 1 বছর আগে যদি ব্যাংকে গিয়ে থাকো, দেখবা ব্যাংকের রেট তখন মোটামুটি 9 বা 10 ছিল পার্সেন্টেজ। কিন্তু ঠিক এখন যদি করোনার টাইমে বা এখন যদি যাও, বর্তমানে বাংলাদেশে ব্যাংক রেট চলতেছে 4% থেকে 5%, মানে ব্যাংক রেট কমে গেছে। মানে তুমি যদি এখন ব্যাংকে কোনো টাকা রাখো, তার বিপরীতে ব্যাংক তোমাকে 4%, 5% সুদ প্রদান করবে। কিন্তু আজ থেকে 1 বছর আগে যদি টাকা রাখতা, তাহলে তোমাকে 10% সুদ প্রদান করতো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটে হর হামেশাই কিন্তু আমাদের এই যে সুদের হারটা, সেটা কিন্তু আপ ডাউন করে। হ্যাঁ, আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, যেমন এখন করোনার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম। এখন ব্যাংক তোমাকে যে 5% সুদ প্রদান করবে বললো, তুমি যে টাকাটা রাখতেছো, ব্যাংক বললো যে ম্যাডাম আপনাকে আমরা 5% সুদ প্রদান করবো। এখন ওই 5% তো ব্যাংক ইনকাম করে তারপর তোমাকে প্রদান করতে হবে। এখন আমাদের দেশের যে অবস্থা, ব্যাংক তো কোথাও ইনভেস্ট করার অবস্থা নাই করোনার কারণে, সবকিছু বন্ধ। তাহলে ব্যাংক যদি তোমার মানে 5%-এর উপরেই ইনকাম করতে পারে, তখন তোমাকে সে 5% দিতে পারবে। কারণ তার খরচ আছে, তার প্রফিট রাখতে হবে, দেন তোমাকে প্রদান করতে হবে। অন্তত সে তো 7% ইনকাম করতে হবে। এখন দেশের যে কন্ডিশন চলছে, সেই কন্ডিশনে তো তার কষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য মানে হচ্ছে রেটটা কমে যাচ্ছে। তো বলছে 1 বছর পর পর এই রেটগুলো চেঞ্জ হয়। আমানত যোগ্য, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? না স্যার। বুঝে গেছেন স্যার সবাই? আছেন? এই ইলমা কথা বলো। জি স্যার, আছি তো। মারিয়া, মারিয়া, জি স্যার। সাইয়ো আবার চলে যাও নাই তো? সানিকা, জি স্যার। না স্যার, পানি খাচ্ছি। সানজানা, স্যার স্যার আমি এতক্ষণ আপনার কথা কিছু শুনিনি, আপনি আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন। বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। কান কান বন্ধ করে রাখো। নাফস,
জি স্যার। এই যে ভদ্র মেয়েটা আছে, শাহানাজ। এই মাইয়াটার আমি মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। শাহানাজ, শাহানাজ কথা বলো। স্যার হ্যাঁ হ্যাঁ, মিথিলা। জি স্যার। ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে চলে আসি। সবাই তাহলে ঘুমাই নেই, সবাই এখনো জেগে আছে। আমরা তাহলে নেক্সট কথাতে চলে আসি। কারো কোনো সমস্যা থাকলে রেকর্ডিং ক্লাস পাবা, সমস্যা নেই, রেকর্ডিং ক্লাসে আবার শুনে নিতে পারবা কারো ইলেকট্রিসিটির কোনো প্রবলেম থাকলে। এরপরে দেখো, ব্যাংকের স্বীকৃতিপত্র অথবা যেটাকে বলা হচ্ছে ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, বিষয়টা কি দেখো। বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এতক্ষণ আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে বলছিলাম, আমরা জানি বাণিজ্যিক ব্যাংক এখন কি জিনিস আমরা জানি। সো বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরতের বা প্রদানের নিশ্চয়তা দেয়, তখন তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। আমি আবারও বলছি, একটু খেয়াল করো। বাণিজ্যিক ব্যাংক যখন কোনো মেয়াদি ড্রাফট প্রস্তুত করে বাহককে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে, তাকে ব্যাংকের স্বীকৃতিপত্র বলে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে, ব্যাংক একটা কাগজ রেডি করবে, সেই কাগজটা ব্যাংক গ্রাহকের কাছে বিক্রি করবে, গ্রাহকের কাছ থেকে টাকা নিবে এবং গ্রাহককে নির্দিষ্ট সময় পরে একটা অ্যামাউন্ট প্রদান করার জন্য সম্মতি প্রদান করবে যে আমি আপনাকে এই কাগজটা আমি আপনার কাছে বিক্রি করে আপনার কাছ থেকে 1000 টাকা নিলাম, একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে আমি 1020 টাকা প্রদান করব। তাহলে বিষয়গুলো কিরকম একটু দেখি। বলা হচ্ছে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক বাণিজ্যের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উদ্দেশ্যে ব্যাংকের স্বীকৃতিপত্র প্রস্তুত করা হয়ে থাকে। দ্যাট মিনস অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা এই ধরনের কাজ করে থাকি, আবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কাজ হয়ে থাকে। যখন এই ঋণ দলিলটি কোনো ব্যাংক কর্তৃক অনুমোদিত হয়, তখন দায়টি ব্যাংকের স্বীকৃতিপত্র হিসেবে পরিগণিত হয়। ব্যাংকের স্বীকৃতিপত্র একটি স্বল্পমেয়াদী ব্যবসায়ী দায় যার মেয়াদ 30 থেকে 180 দিন। 30 দিন মানে কয় মাস? 1 মাস। আর 180 দিন 6 মাস। ভেরি গুড, ভেরি গুড। এবার চলে আসো, উদাহরণ হিসেবে একটা কথা বলছে যেটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। বলা হচ্ছে বাংলাদেশের কোনো একটি কোম্পানি আমেরিকান কোনো কোম্পানি থেকে 2 কোটি টাকার মাল আমদানি করতে চায়। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি আমেরিকান একটা কোম্পানি থেকে প্রোডাক্ট আনবে। হ্যাঁ, মানে হচ্ছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য। এটা দেশের ভিতরে না, এটা দুই দেশের মধ্যে। সো বৈদেশিক বাণিজ্য। মালের মূল্য পরিশোধের উপায় হিসেবে বাংলাদেশ ও আমেরিকান কোম্পানি ড্রাফট ব্যবহার করে। বাংলাদেশি কোম্পানি তার ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে তা আমেরিকান কোম্পানির ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধের নিশ্চয়তা প্রদান করে, যাকে লেটার অফ ক্রেডিট বা এলসি বলে। লেটার অফ ক্রেডিট, এলসি বা প্রত্যয়নপত্র, বাংলাতে বলা হয় প্রত্যয়নপত্র। এক্ষেত্রে আমেরিকান কোম্পানি পণ্যদ্রব্য বা মাল সরবরাহ করে কোনো নির্দিষ্ট সময়ের পর তার ব্যাংকের মাধ্যমে বাংলাদেশি কোম্পানির ব্যাংক থেকে পাওনা টাকা সংগ্রহ করে। ধরে নিলাম বাংলাদেশি কোম্পানি, ভালো করে খেয়াল করো, ধরে নিলাম বাংলাদেশি কোম্পানি কোনো একটা প্রোডাক্ট ক্রয় করে আমেরিকান কোম্পানি থেকে আনবে। তাহলে বাংলাদেশি কোম্পানি হচ্ছে আমদানিকারক, আর আমেরিকান কোম্পানি হচ্ছে এখানে কি বলছে, বাংলাদেশ কোনো একটি কোম্পানি আমেরিকান কোনো কোম্পানি থেকে 2 কোটি টাকা, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে আমদানিকারক আর আমেরিকান কোম্পানি হচ্ছে রপ্তানিকারক। এখন দেখো বাংলাদেশি কোম্পানি এট ফার্স্ট প্রসেসটা কিভাবে হচ্ছে। বাংলাদেশি কোম্পানি এট ফার্স্ট আমেরিকান কোম্পানির সাথে যোগাযোগ করবে এবং আমেরিকান কোম্পানিকে বলবে যে আমরা এই ধরনের প্রোডাক্ট আনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা ডেলিভারি করতে পারবেন কিনা। তখন আমেরিকান কোম্পানি বলল, ওরা সবকিছু যাচাই বাছাই করে বললো যে হ্যাঁ, এই ধরনের স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট আমরা দিতে পারবো, তবে রেট পড়বে, মানে আপনার কস্টিং করবে টোটাল 1 কোটি টাকা বললো। তখন বাংলাদেশি কোম্পানি যদি সম্মত হয়, বাংলাদেশি কোম্পানি বললো ঠিক আছে আমরা রাজি, আপনার প্রোডাক্টটা কিভাবে পাঠাতে পারেন আমাদেরকে জানান। এখন দেখো, ওই যে ছোটবেলায় আমরা একটা জিনিস করছিলাম যে আমরা আমাদের সহপাঠী বা খেলার সাথীদের সাথে একটা বিষয় করছিলাম যে মনে করো তোমার কাছে তোমার সহপাঠীর একটা জিনিস আছে, আবার ওর কাছে তোমার একটা জিনিস আছে, এখন কে আগে দিবে। আমরা আগে বলতাম তুমি আগে দাও আমি পরে দিব, আবার ও বলতো না তুমি আগে দাও আমি পরে দিব। ঠিক আছে, এই ধরনের আমরা কিন্তু বাকবিতণ্ডায় চলে যেতাম। তখন আমরা একটা প্রসেস ওয়ে মানে হচ্ছে যে ফলো করতাম, সেটা হচ্ছে ঠিক আছে আমি বাম হাতে দিচ্ছি তুমি ডান হাতে দাও, হ্যাঁ, মানে হচ্ছে যে বরাবর আমরা নিয়ে ফেলতে পারি। তাহলে দ্যাট মিনস আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না,
এই ধরনের হয়তো আমরা অনেকে ছোটবেলায় হয়তো বা মেনটেন করে থাকতে পারি। তাহলে এখনো এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এটা হয়ে থাকে যে মনে করো বাংলাদেশি কোম্পানি যে ভবিষ্যতে আমেরিকান কোম্পানি প্রোডাক্টগুলো পাঠানোর পরে বাংলাদেশি কোম্পানি যে টাকাটা পাঠাবে ঠিক মতো সেটা গ্যারান্টি কি? তখন কি আমেরিকান কোম্পানি বাংলাদেশি কোম্পানিকে কোনো ধরনের কিন্তু হ্যাসেল করতে পারবে না বা আইনগতভাবে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাবে। তো এই ধরনের স্যার ঝামেলাগুলো ব্যাংকের মাধ্যমে। এই ধরনের ঝামেলাগুলো যাতে না হয় তখন আমেরিকার কোম্পানির পক্ষে একজন ওদের দেশের একজন বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ড হয়, আর বাংলাদেশের কোম্পানির পক্ষে বাংলাদেশের একজন ব্যাংক স্ট্যান্ড হয়। এই দুইটা ব্যাংকের সাথে দুইটা ব্যাংক যোগাযোগ করে, ঠিক আছে? তখন যোগাযোগ করার পরে যেহেতু টাকাটা প্রদান করবে বাংলাদেশি কোম্পানি, টাকাটা প্রদান করবে, ওই জন্য বাংলাদেশি কোম্পানির যে ব্যাংক, ওই ব্যাংক আমেরিকান কোম্পানির ব্যাংকের কাছে এই ধরনের একটা কমিটমেন্ট করে যে কোনো কারণে বাংলাদেশি কোম্পানি টাকাটা প্রদান করতে যদি ব্যর্থ হয়, বাংলাদেশি কোম্পানি যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশি ওই ব্যাংকটা টাকা